আজ আমরা মোশন শুরু করব। তো মোশন শুরু করার আগে আমি ফার্স্টে মোশনের 3টে ভাগ আছে, সেই 3টে ভাগ একটু বলে দিই, তারপর মোশনটা আমরা শুরু করি। মোশনের 3টে ভাগ হচ্ছে, মোশনের 3টে ভাগ। একটা হচ্ছে মোশনের 3টে ভাগ কোনগুলো? 3টে ভাগ হচ্ছে, একটা ট্রান্সলেশন মোশন। ট্রান্সলেশন মোশন কি? ট্রান্সলেশনস মোশন। ট্রান্সলেশন মোশন এগুলো এই কারণে ইম্পর্টেন্ট করছি আজকে মোশন, কারণ হচ্ছে রেলে মোশন থেকে অনেক কোশ্চেন আসে যেটা আমাদের করতে হবে। তো সেটা হচ্ছে ট্রান্সলেশন মোশন। কোনটা? ট্রান্সলেশন মোশন একদম সিম্পল, যে কোনো একটা ব্যক্তি এখান থেকে, এই রাস্তা থেকে ব্যক্তি এখান থেকে এই বি পর্যন্ত যাচ্ছে, মানে একটা নর্মাল গতিতে যাচ্ছে, এটা ট্রান্সলেশন মোশন। সার্কুলার মোশন হচ্ছে বৃত্তাকার পথে ঘুরছে, যে ব্যক্তি তো সার্কুলার মোশনটা কি? সার্কুলার মোশনটা হচ্ছে, বা রোটেশনাল মোশন, যেটা হচ্ছে সার্কুলার পথে ঘুরবে, এটা হচ্ছে রোটেশনাল মোশন। মানে এক ব্যক্তি যে গতি নিয়ে রোটেশনাল মোশন। আরেকটা মোশন আছে যেটা হচ্ছে ভাইব্রেশনাল মোশন। ভাইব্রেশনাল মোশনটা কি? ভাইব্রেশনাল মোশন যেটা হচ্ছে একটা কোনো বস্তু, ভাইব্রেশনাল মোশন। ট্রান্সলেশন মোশন একদম সেম গতিতে এ থেকে বিতে গেল, রোটেশনাল মোশন সেম গতিতে বা হচ্ছে একই পথে হেঁটে চলে যাচ্ছে। ভাইব্রেশন মোশন এখান থেকে এই পর্যন্ত গেল, গিয়ে আবার থামলো, কিছুক্ষণ পরে আবার টাইম নিল, টাইম নেওয়ার পরে আবার ফের চললো, আবার ফের টাইম নিল, আবার ফের চললো, এরকম ভাবে ভাইব্রেশনাল মোশন। ঠিক আছে, এইবার আমরা পড়বো ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট বোঝার আগে আমাকে আমার আরো গতি, স্পিড, ভেলোসিটি এগুলো বোঝার আগে আমরা ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট একটু বুঝে নিই। ঠিক আছে, ডিস্টেন্সটা কি? ডিস্টেন্স হচ্ছে সব থেকে মেইন ইম্পর্টেন্ট। ডিস্টেন্স হচ্ছে কোন এক ব্যক্তি পাহাড়ে ঘুরতে গেছে, রাম পাহাড়ে ঘুরতে গেছে, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। জুলুক ঘুরতে গেছে, ঠিক আছে, তো ঘুরতে গিয়ে সে দেখছে সিল্ক রুটটা এরকম দেখতে হচ্ছে, ঠিক আছে। তো রাম এরকম নিচে আছে, রাম এখানে আছে, আমার রামকে এখান থেকে এরকম ভাবে করে এই পর্যন্ত আসতে হবে, বিতে আসতে হবে, ঠিক আছে। তো রাম কি করবে? বাইক চালালো, এখান থেকে শাটু করলো, এরকম ভাবে যাচ্ছে। তো এইখান থেকে এই পর্যন্ত যেটা এলো সেটা হচ্ছে রামের ডিস্টেন্স। এখান থেকে এই পর্যন্ত যেটা এলো সেটা রামের ডিস্টেন্স। আর রাম যদি একটু ঘুরিয়ে দিই, রাম এই বি পর্যন্ত এলো, এই বি পর্যন্ত এলো, এটা হচ্ছে রামের ডিস্টেন্স। এরকম ভাবে ঘুরে 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 ঘুরে, ঠিক আছে। এখানে 2 কিমি, এখানে 3 কিমি, এখানে ফের 4 কিমি, এখানে ফের 5 কিমি, এখানে 2 কিমি, 3 কিমি, এটা হচ্ছে ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্ট কি হবে? সব থেকে রাম এই এ থেকে বি বিন্দু পর্যন্ত যত শর্টে যেতে পারবে সেটা হচ্ছে রামের ডিসপ্লেসমেন্ট। মানে এইখান থেকে রাম এই পর্যন্ত যদি শর্টে যেতে পারে সেটা হচ্ছে আমার রামের হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। আর ডিস্টেন্স সবসময়, তাহলে এই ডিস্টেন্সটা কি হবে? ডিস্টেন্সটা হচ্ছে বেশি হচ্ছে, দেখো ডিস্টেন্সটা বেশি তো, আর ডিসপ্লেসমেন্ট তাহলে কিন্তু শর্ট হয়ে গেল। তার মানে সবসময় যেন মাথায় রাখতে হবে ডিস্টেন্সের ভ্যালু যেটা হবে, ডিস্টেন্সের মান যেটা হবে সেটা আমার ডিসপ্লেসমেন্টের থেকে বেশি হবে, কারণ ডিসপ্লেসমেন্ট কি? সব থেকে শর্টের ডিস্টেন্স। রাম যে কভারটা করছে এই এ থেকে বি পর্যন্ত সবথেকে শর্টের ডিস্টেন্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তারপরে কি আছে? তারপর হচ্ছে আমরা দেখব সাপোজ ভাবো
সাপোজ ভাবো রাম রাম এখান থেকে যাত্রা শুরু করলো, এ থেকে বি পয়েন্টে যাত্রা শুরু করলো, বি পয়েন্টে গেল, ঠিক আছে। গিয়ে রাম কি করলো, কাজ মিটিয়ে সঙ্গে সঙ্গে এটা যাওয়ার রাস্তা, সঙ্গে সঙ্গে ব্যাক করলো, ফিরে এলো, মানে 2 কিমি, 2 কিমি একটু বড় নি, 4 কিমি নিনি। রামে 4 কিমি গেল, ঠিক আছে। 4 কিমি গিয়ে এখান থেকে এই পর্যন্ত গেল, গিয়ে আবার সঙ্গে সঙ্গে ব্যাক করলো, আবার সেই নিজের জায়গাতেই চলে এলো রাম। তো রামের ডিস্টেন্সটা কত হলো, তো 4 কিমি গেল, 4 কিমি ফিরে এলো, ডিস্টেন্স কত হলো, ডিস্টেন্স হয়ে গেল আমার, ডিস্টেন্স কত হলো, ডিস্টেন্স আমার হলো 8 কিমি। ডিস্টেন্স আমার কত হলো, 4 যোগ 4, তাহলে 8 কিমি। আর ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কত হবে, ডিসপ্লেসমেন্ট কি হবে তখন, ডিসপ্লেসমেন্ট রাম নিজের জায়গা থেকে গেল, আবার নিজের জায়গায় ফিরে এলো, তাহলে হচ্ছে ডিসপ্লেসমেন্ট আমার 0 হয়ে গেল। ডিসপ্লেসমেন্ট আমার কত হলো, 0 হলো। আর একটা কি, এটা তো আমার সরলরেখা ভাবা যাচ্ছে। যখন রাম, এবার যদি রাম যদি কোনো একটা সার্কেল পথে যদি এগোয়, যখন কোনো একটা রাম যদি সার্কেল পথে এগোয়, সার্কেল বলতে রাম বৃত্তাকার পথে এগিয়ে এগোয়, বৃত্তাকার পথে এগিয়ে এগোয়, রাম এই পয়েন্টে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। রাম এই পয়েন্টে দাঁড়িয়ে আছে, এই পয়েন্টে দাঁড়িয়ে আছে। তো রাম যখন এই সার্কেলটা, এখান থেকে রাম গেল, গিয়ে এইখানটায় এলো, আবার রাম এই রাস্তা দিয়ে আবার এই এখান থেকে বাড়ি ফিরে এলো, ঠিক আছে। রাম তাহলে পুরো এখানে এই পয়েন্ট থেকে স্টার্ট করে আবার এই পয়েন্টে ফিরে আসছে, তখন সেক্ষেত্রে কি হবে, তখন সেক্ষেত্রে কি হবে, রাম হচ্ছে এখান থেকে গেল, এখানে থামলো, থেমে কাজটা করলো, মানে বি, ঠিক আছে। অথবা রাম যদি এখান থেকে গিয়ে আবার এরম ভাবেই যদি ফিরে আসে, ব্যাক করে, এরম ভাবেই যদি ব্যাক করে, তাহলে তো আমার তো সেই একই দৈর্ঘ্য হচ্ছে না, এরম ভাবে গিয়ে আবার আবার হচ্ছে এরম ভাবেই ফিরে আসছে, আবার এরম ভাবেই ফিরে আসছে, একই হচ্ছে। তাহলে হচ্ছে রাম গিয়ে আবার ফিরে এলো, তাহলে একটা পরিধি হচ্ছে, বৃত্তের পরিধি মতো হয়ে গেল। তো এখান থেকে গেল, আবার এই রাস্তা দিয়ে ফিরে এলো, তো বৃত্তের পরিধি হলো, পূর্ণচক্রাকারে ঘুরছে রাম। তখন রাম কি হবে, রামের তখন ডিস্টেন্স হচ্ছে, ডিস্টেন্স 1 কিমির জন্য হবে 2 পাই আর, মানে সেটা হচ্ছে বৃত্তের পরিধি। পাই মানে কি, পাই মানে হচ্ছে 22/7, 22 পাই হচ্ছে 22/7 3.14, এটার কি নাম্বার, ইরেশনাল নাম্বার, ঠিক আছে। ইরেশনাল দিতে পারে পরীক্ষায়, তাই জন্য বলে দিলাম, ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ঠিক আছে। এটা 3.1414 এরকম করে 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 চলে যাবে, যেটা ভাগ এখন এখন যাবে, ঠিক আছে। তো এই পর্যন্ত আমার হচ্ছে ডিস্টেন্স। এবার বৃত্তপথ হচ্ছে আমার যে ডিসপ্লেসমেন্ট কি হবে, তখন বৃত্তাকার পথে যদি এখান থেকে গিয়ে ডিস্টেন্সটা আমার তো বুঝলাম 2 পাই আর, ডিস্টেন্স আমার 2 পাই আর, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট কি হবে, ডিসপ্লেসমেন্ট যদি যেখান থেকে শুরু করলাম আবার সেখানে ফিরে এলাম, ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে 0, ডিসপ্লেসমেন্ট কি হবে 0, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট আমার 0। সব থেকে সমস্যা আমাদের এই বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে যখন ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স বার করতে হয়, সব থেকে বেশি সমস্যা কেনই তৈরি হয়। তো কিভাবে করবো এবার, তো যদি যদি রাম
যদি রাম বৃত্তাকার পথে এখান থেকে চালু স্টার্ট করলো রাম, ঠিক আছে, রাম এখান থেকে স্টার্ট করলো, ঠিক আছে। আমাকে তার আগে রাম যদি, এবার আমি ধরি রাম বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে রাম ঘুরছে, ঠিক আছে। তো রাম, আমরা জানি পুরো বৃত্তের পরিধিটা কত, পুরো বৃত্তের পরিধি হচ্ছে 2πr, তাই তো, এটা আমরা জানি। রাম কি করছে, রাম এইখান থেকে এই পর্যন্ত এলো, এই পর্যন্ত। একটা বৃত্তকে যদি আমি চারটে ভাবে ভাগ করি, বৃত্তটাকে আমি চারটে ভাবে ভাগ করি, একটা বৃত্ত আছে, এটাকে চারটে ভাবে ভাগ করলাম, একটা এরকম হবে, একটা এরকম হবে, তাহলে এই পুরো বৃত্ত 2πr, তাহলে একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, চারটে ভাগ, তাই তো। তো পুরো বৃত্ত তো আমার 2πr, এটা আমার হচ্ছে এটা 4, এটা কার ধরি। তো রাম এইখান থেকে এই পর্যন্ত এলো, এই বি পয়েন্ট পর্যন্ত এলো, এই বি পয়েন্ট পর্যন্ত এলো। তো রাম এইখান থেকে বি পয়েন্ট পর্যন্ত যখন এলো, তখন রামের ডিস্টেন্সটা কি হবে? বৃত্তের ব্যাসার্ধ আমার আর, রাম এ পয়েন্ট থেকে বি পয়েন্ট এলো, তো আমার ডিস্টেন্সটা, রামের ডিস্টেন্সটা কত হবে? রামের ডিস্টেন্স হবে, রামের ডিস্টেন্স, রামের ডিস্টেন্স রামের ডিস্টেন্স হবে, এই আমার তো পুরো বৃত্ত 2πr, এইটা হচ্ছে আমি দেখলাম একটা, দুটো, তিনটে, চারটে, চারটে ভাগের মধ্যে একটা ভাগ, এইটা হচ্ছে আমার হাফ ভাগ, আর এইটা হাফ ভাগ, এটা হাফ ভাগ, এই হাফের মধ্যে আবার দুটো ভাগ, তাহলে হচ্ছে 2πr, 2πr/4, 2 কেজি 2 কাটলাম, তাহলে πr/2। তো রামের ডিস্টেন্সটা কি হলো? πr/2। আমার যখন এইটা আর, এটা যখন আমার আর, তাহলে এটা আমার কত হবে? আরই হবে, সেম হবে তো। এটা যখন আর, আর এটা তখন আর, তখন সেম হবে। আমি ডিসপ্লেসমেন্ট কি বলেছি? ডিসপ্লেসমেন্ট মানে সবথেকে শর্টেস্ট ডিস্টেন্স। রাম যখন শর্টেস্ট ডিস্টেন্স অ্যাপ্লাই করছে, তখন রাম তো এরকম ভাবে আসবে। একটা পিথাগোরাসের এবার সূত্র লাগাবো, লম্ব বাই ভূমি ইকুয়ালস টু অতিভুজ, ওই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বাই ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার, পিথাগোরাসের সূত্র। তো আমার যখন রাম যখন এইখান থেকে এলো, তখন ডিসপ্লেসমেন্টটা কি হবে? ডিসপ্লেসমেন্ট হবে, ডিসপ্লেসমেন্ট, রামের ডিসপ্লেসমেন্ট কত হবে? ডিসপ্লেসমেন্ট হবে তো √r² প্লাস r², মানে 2r², এটা রুট। তো হলো কি হলো, এই রুট, এই স্কোয়ার আর কে যদি রুট করি, r²কে যদি রুট করি, তাহলে আরই হবে, আর √2 পড়ে থাকবে, তাহলে √r/√2, এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। তার মানে এই ভ্যালুটা আমার ডিসপ্লেসমেন্ট কত হলো? 2√2r, এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। কোথাও কোনো অসুবিধা থাকলে জানাবো। তারপরে কি করবো আমরা? এইবারে যদি রাম যদি কোনো অ্যাঙ্গেল করে আমার হচ্ছে যায়, অ্যাঙ্গেল করলো, এটা তো আমরা হচ্ছে বুঝলাম। এবার রাম যদি কখনো অ্যাঙ্গেল করে, রাম যদি কখনো অ্যাঙ্গেল করে, রাম এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো, ঠিক আছে, রাম এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে গেল, 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলো, ঠিক আছে, রাম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলো, তাহলে কি সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আমরা জানি বৃত্তের পরিধি কত, বৃত্তের পরিধি কত, বৃত্তের পরিধি আমরা জানি 2πr, 2πr। আর বৃত্ত যে এইখান থেকে এই পর্যন্ত এলো, বৃত্ত কত ডিগ্রি এ করছে?
সবসময় যেন বৃত্ত এই হচ্ছে আমার, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এটা আমার 180 ডিগ্রি, সরল রেখা 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এইটা হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 270 ডিগ্রি কি হবে? 270 ডিগ্রি এরকম হবে। এইটা হচ্ছে আমার 270 ডিগ্রি। রাম আবার ফের নিজের জায়গায় ফিরে আসাটাকে, এই পুরো বৃত্তটাকে বলা হয় 360 ডিগ্রি। এবার 360 ডিগ্রি সমান সমান আমার কি? 360 ডিগ্রি সমান সমান আমার হচ্ছে 2 পাই আর। 2 মানে একটা বৃত্তের পরিধি, আর এই বৃত্তটার পুরো মান 360 ডিগ্রি। যেমন ত্রিভুজের হচ্ছে 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। বৃত্তের হচ্ছে পুরো বৃত্তেরটা হচ্ছে 360 ডিগ্রি। তো আমার 90 ডিগ্রি জানতে হয়েছে। তো 1 ডিগ্রি সমান সমান কত? 2 পাই আর বাই 360। ঠিক আছে, এবার 90 ডিগ্রি, 90 ডিগ্রি যদি জানতে চাই, 90 ডিগ্রি যদি জানতে চাই তাহলে কি হবে? 2 পাই আর ইন্টু 90 বাই 360, 360। দুইকে দিয়ে 4 কাটলাম, 2 হয়ে গেল। তাহলে হচ্ছে পাই আর বাই 2, পাই আর বাই 2। এইটা হচ্ছে আমার কি বেরোলো? পাই আর বাই 2। এইটা হচ্ছে আমার ডিস্টেন্স, আমারটা ডিস্টেন্স বার হলো, ডিস্টেন্স। পাই আর বাই 2 হচ্ছে, পাই আর বাই 2 হচ্ছে ডিস্টেন্স। এইবারে আমার যদি তাহলে এর রামের এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা করলো পাই আর বাই 2ই হবে, পাই আর বাই 2। ঠিক আছে, তাহলে রামের ডিস্টেন্সটা কত হলো? পাই আর বাই 2। আমি এই কিছুক্ষণ আগে এই বৃত্তটাকে আমি এরকম দেখালাম না, একটা ভাগে করলাম যে আর মানে এই পর্যন্ত এলো, আর এই যে আর এই সরি এইখান থেকে এই পর্যন্ত এলো, বি এ পর্যন্ত এলো। তো সেক্ষেত্রে ডিস্টেন্স আমার যদি হয়, তার ডিস্টেন্স কত হবে? পাই আর বাই 2। আমি তখন ওটা 90 ডিগ্রি এই কারণেই বলিনি, মানে কারণ তাহলে 90 ডিগ্রি দিয়ে অঙ্কটা করতে আমি দেখাতে পারবো বলে ওটা আমি ডিস্টেন্স এই কারণে বললাম। যদি আর যদি দিয়ে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি কীভাবে বার করবো? মানে কোনো ব্যাসার্ধ, বৃত্তের কোনো ব্যাসার্ধ যদি দিয়ে দেয়, তখন সেক্ষেত্রে আমি কীভাবে বার করবো? ডিস্টেন্সটা কীভাবে বার করবো, আর ডিসপ্লেসমেন্ট কীভাবে বার করবো? এইখন এখন আমি অ্যাঙ্গেল, যদি কখনো বৃত্তের কোনো অ্যাঙ্গেল দিয়ে দেয়, তখন সেক্ষেত্রে আমি কীভাবে বার করবো? তো সেই জন্য দেখালাম। এবার ডিস্টেন্স এখন আমার পাই আর বাই 2 হয়ে গেল, তাহলে ডিসপ্লেসমেন্ট কী হবে? আমি এক্ষেত্রে কি করেছিলাম? পিথাগোরাসের সূত্র লাগিয়েছিলাম। 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেহেতু, এখানে আমি পিথাগোরাসের সূত্র লাগাবো না, কারণ কোথায় কোথায় 110 ডিগ্রি দিল, এটা 110 ডিগ্রি, বা 120 ডিগ্রি দিল, 180 ডিগ্রি দিল, বা 270 ডিগ্রি দিল, বা 260 ডিগ্রি দিল, তখন সেক্ষেত্রে কি করবো? তো ওই জন্য আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে করালাম। ঠিক আছে, তো এবার আমি কি করব? এবার ডিসপ্লেসমেন্ট বার করব। ডিসপ্লেসমেন্ট বার করার নিয়মটা হচ্ছে, ডিসপ্লেসমেন্ট বার করার একটাই নিয়ম। ডিসপ্লেসমেন্ট বার করবো কি করে? আমি এটা মুছে, ডিসপ্লেসমেন্ট বার করার নিয়মটা হচ্ছে, ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে বার করবো কি করে? 2 আর সাইন থিটা বাই 2, 2 আর সাইন থিটা বাই 2 আর সাইন থিটা বাই 2। আমার থিটা মানে কত বলেছি? 90 ডিগ্রি। ওখানে ম্যাথে যা দেবে 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 110 ডিগ্রি, যাই দিক না কেন, তখন আমি 2 আর সাইন থিটা আছে তোর 90 ডিগ্রি বাই 2। এবার 2 আর সাইন থিটা আছে, সাইন থিটা মানে সাইন, এটা 45 ডিগ্রি, 45 ডিগ্রি। সাইনের 30 ডিগ্রি মান কত? 1/√2। সাইনের 30 ডিগ্রি মান কত? 1/√2, তাই তো? আর সাইন হচ্ছে 45 ডিগ্রি মান, 45 ডিগ্রির মান হচ্ছে হাফ, হাফ। তাহলে এটা কি হবে? তাহলে 2 আর সাইন 45 মানে হচ্ছে কত? হাফ। তো 2 এই সাইন 45 কেটে যাবে, তাহলে তাহলে কি রয়ে গেল? আর।
ডিসপ্লেসমেন্ট আমার কত হয়ে গেল আর। একটু ভুল হয়েছে, সাইন সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, আর সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2, সাইন 45 1/√2, আর সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। তো সাইন 45 মানে কত? 1/√2। তো সাইন 45 মানে হচ্ছে 2r ইন্টু, কারণ হচ্ছে আগের বারে আমার তো অন্য ডিসপ্লেসমেন্ট বেরিয়েছিল, তো আমি ওই জন্য ভুল বলে ফেলেছি। তাহলে তো 1/√2। তো 2টাকে আমি ভাঙাবো কি করে? 2টাকে ভাঙাতে পারি আমি √2 গুণ √2 ইন্টু আর ইন্টু আর বাই হচ্ছে √2। √2 কেটে গেল, তাহলে হচ্ছে √2 আর আমার ডিসপ্লেসমেন্ট হয়ে গেল। ডিসপ্লেসমেন্ট আমার কীভাবে হলো? √2 আর। এইবার আমরা √2 কেন করলাম? এইবার √2 মানে হচ্ছে তোমার এই √2 আছে না, এই গুণ √2 আছে, সেই √2 মানে √2 গুণ করলে একই হবে। কি করে হবে এটা দেখিয়ে দিই যাতে কোনো কনফিউশন না থাকে। √2 আছে, √2 মানে হচ্ছে 1/2 প্লাস এই √2 আছে গুণ হচ্ছে √2 মানে হচ্ছে 1/2। যখনই কখন আমার এই সংখ্যা দুটো, এই দুটো সংখ্যা এখন এক হবে, তখন যখন এই দুটো সংখ্যা যখন আমার এক হবে, তারপরে এদের যে পাওয়ার থাকবে বা ঘাত থাকবে, তখন কি করবো আমার গুণের ক্ষেত্রে 1/2 যোগ 1/2, তাহলে কি হবে 2 হয়ে গেল, 1 + 1, তাহলে 2 টু দি পাওয়ার 2/2, 2 কেটে গেল 1 হয়ে গেল, তাহলে 2 এর 1 মানে কত? সেই 2ই হবে। আর 2 টু দি পাওয়ার 0 মানে কত? 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 0 মানে 1। কোনো সংখ্যার কারোর মাথার শেষের উপরে যদি 0 থাকে, এর উপরে যদি 0 থাকে তার মানে 1, বি এর উপরে যদি 0 থাকে তার মানে 1, 9999 সংখ্যা এর উপরে যদি 0 থাকে এর ভ্যালু 1। ঠিক আছে, তো ওটা আমরা ম্যাথে করব, এখানে দরকার নেই। তো এই পর্যন্ত একটা কোনো অসুবিধা নেই। তা আমি আরেকটা করি, যেটা হচ্ছে এইবার আমরা করবো যেটা, সেটা হচ্ছে যদি কখনো, এটা তো আমরা 90 ডিগ্রি করলাম, এবার যদি 120 ডিগ্রি হয়, কারণ ম্যাথ সব এমনই ভ্যালু দেবে যেখানটা হচ্ছে তোমার সাইন থিটা ভ্যালু আমরা জানি। আর যদি সরল রেখা, যদি বৃত্তটা যদি সরল রেখা যদি চলে আসে, বৃত্তটা আছে এরকম, এখানে চলে এলো, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে? 180 ডিগ্রি আছে, আমরা দেখেই বুঝতে পারছি। তাহলে 2r ডিসটেন্স কি হবে? 180 ডিগ্রি দিলে ডিসটেন্স কি হবে? 2πr/2। এটা ডিসটেন্স, এখান থেকে বন্ধু ডিসটেন্স হাফ পরিধি, বৃত্তের অর্ধব্যাসটা পরিধি, হাফ পরিধি। তাহলে 2 কেটে গেল, πr রয়ে গেল ডিসটেন্স আমার। ডিসপ্লেসমেন্ট কি হবে? ডিসপ্লেসমেন্ট 2r sin θ/2, এটা আমার 180 ডিগ্রি। 2r sin θ মানে হচ্ছে 180 কে ভাগ করলে 90 ডিগ্রি হবে, sin 90 ডিগ্রি। এবার আমরা জানি sin 90 ডিগ্রির মান কত? 0। তাহলে পুরো ভ্যালুটা আমার 0 হয়ে গেল। এর সাথে আমার sin 90 ডিগ্রি মান 0, তো পুরো ভ্যালুটা আমার ডিসপ্লেসমেন্ট কত গেলে 0, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিসপ্লেসমেন্ট আমার 0। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিসপ্লেসমেন্ট কি হবে? 0 হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার 180 ডিগ্রি। তোমরা বাড়িতে এরকম 270 ডিগ্রি করবে, 360 ডিগ্রি করবে। তো আমরা হচ্ছে এবার করবো 120 ডিগ্রিটা। 120 ডিগ্রি দেখি, রাম এখান থেকে যাত্রা শুরু করলো, এই পর্যন্ত চলে এলো, যাত্রা শুরু করলো এই পর্যন্ত এলো। কত ডিগ্রি অ্যাঙ্গেল? 120 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার ডিস্টেন্স কত হচ্ছে? 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার ডিস্টেন্স, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার ডিস্টেন্স হচ্ছে 2πr। 2πr 1 ডিগ্রিতে কত হবে? 2πr/360। এইবার হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কত হবে?
2πr 360 গুণ হচ্ছে 120, 0 0 3 বারং 36, তাহলে 2/3 πr। এটা হচ্ছে আমার ডিস্টেন্স। ডিস্টেন্স বার হয়ে গেল। ডিস্টেন্স ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট কি হবে? ডিসপ্লেসমেন্ট সোজা একটাই সূত্র, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2r sin থিটা বাই 2। তো ডিসপ্লেসমেন্ট কত হবে? 2r sin থিটা বলেছে, সাইন মানে কত? সাইন মানে সাইন থিটা 120 ডিগ্রি, মানে এটা 120 কে দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হয়ে গেল। 2r sin থিটা, সাইন 2r, আমি সাইন থিটা মানে কত বলেছিলাম? √3/2। সবসময়ের জন্য সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা তিনটে মান মাথা রাখবে। সাইন থিটা মানে √3/2, তো 2 কেটে গেল, তাহলে ডিসপ্লেসমেন্ট কত রয়ে গেল? √3r। তাহলে এইখান থেকে আমার এই পর্যন্ত ডিসপ্লেসমেন্ট কত হলো? √3r। এটা হচ্ছে শর্টেস্ট ডিসটেন্স, শর্টেস্ট ডিসটেন্স। আর শর্টেস্ট ডিসটেন্সকে আমরা কি বলবো? ডিসপ্লেসমেন্ট। শর্টেস্ট ডিসটেন্সকে আমরা ডিসপ্লেসমেন্ট বলবো। তো এইবারে এটা তো গেল আমার হচ্ছে এবার যদি কোনো বৃত্ত যদি চক্রাকারে যদি ঘোরে, কোনো বৃত্ত যদি চক্রাকারে ঘোরে, তখন ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট কি হবে? মানে একটা হাফ চক্কর নিল, বা মানে একটা গাড়ির চাকা আছে, ঠিক আছে, সে গড়ালো, একটু ঠেললাম, ফোর্স প্রয়োগ করলাম, তা গড়ালো। গড়ানোর পরে একটা বৃত্ত, এই যে বৃত্ত আছে, ঠিক আছে, এই বৃত্তটা একটু গড়ালো, এটা রাস্তা, রাস্তা বৃত্তটা গড়িয়ে কি করলো? বৃত্তটা গড়িয়ে হাফ চক্কর এলো, হাফ চক্কর এলো। কত চক্কর? হাফ চক্কর এলো। পুরোটা কিন্তু আসেনি, হাফ চক্কর এসছে। তখন ডিসপ্লেসমেন্ট কি হবে? ডিসপ্লেসমেন্ট আর তোমার ডিস্টেন্স 1-2 চক্কর। মানে বৃত্তটা গড়িয়ে এইখানটা যদি থাকে এ, এইটা আমার বি পয়েন্ট, ঠিক আছে। হাফ চক্কর এলো মানে কি? পুরোটা ঘুরলে সেই যে যেরকম জায়গায় যেত সেরকম জায়গায় এসছো, কিন্তু যেই হাফ চক্কর এলো তখন কি হলো? তো যে হাফ চক্কর এলো তখন হলো এই জায়গাটা আমার বি হয়ে গেল, আর এই জায়গাটা কি হলো? আমার এ। হাফ চক্কর তো, মানে বৃত্তটা এরকম ভাবে স্টার্ট করলো, এখান থেকে ঘুরলো ঘুরলো ঘুরলো, এবার এটাও ঘুরছে, ঘোরার পরে এই বৃত্তটা এইটা হাফ চক্কর এই পর্যন্ত এসে থেমে গেল, এখানে পাথর আছে, থেমে গেল। তাহলে এইটা আমার হাফ চক্করে এটা বিটা উপরে চলে গেল, এটা নিচে গেল। তাহলে আমার বৃত্তের পরিধি কত জানি? বৃত্তের পরিধি 2πr, বৃত্তের পরিধি 2πr। তো সেক্ষেত্রে এবার ডিস্টেন্সটা কি হবে? ডিস্টেন্সটা আমার হাফ চক্কর গেছে, মানে বিটা আমার উপরে গেছে, তাহলে 1/2 সমান πr। আমার ডিস্টেন্স কত হলো? পাই। ডিস্টেন্স আমার πr হয়ে গেল। তো তার মানে এই ডিস্টেন্স যখন πr হলো, মানে হচ্ছে আমার বৃত্তটা এইখান থেকে এই পর্যন্ত আমার ডিস্টেন্স πr দিল, πr দিল। তো এইবারে কি হবে? এবার হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্সটা কি হবে? শর্টেস্ট ডিস্টেন্স বিটা আমার এখানে চলে গেল, তো বিটা আমার এখানে গেল, আগে বি কোথায় ছিল? এখানে ছিল, এখন বি কোথায়? এখানে। এবার শর্টেস্ট ডিস্টেন্সে কি হবে? এখান থেকে এই পর্যন্ত শর্টেস্ট ডিস্টেন্স। আর একটা বৃত্তের যদি ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে হচ্ছে বৃত্তের ব্যাস কত হবে? 2r। এই দুটো মিলে 2r, তো দুটো যোগ করলাম 2r। ব্যাসার্ধ সবসময় যদি আর হয় তাহলে ব্যাস কত হবে? 2r। এটা তো ডিস্টেন্স আর এটাও ডিস্টেন্স। তাহলে আমার শর্টের ডিস্টেন্স, এটা আমার শর্টের ডিস্টেন্স, মানে এটা আমার ডিসপ্লেসমেন্ট, এটা আমার ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্টটা কি হবে? তার মানে আমার আবার দেখছি পিথাগোরাসের সূত্র, তাহলে হচ্ছে লম্ব স্কয়ার, মানে লম্ব স্কয়ার মানে 2r স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে πr স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার
ইকুয়ালস হচ্ছে অতিভুজ স্কোয়ার। এটা সবসময় যেন মাথায় রাখবে, পরীক্ষায় যে কোনো অঙ্কতেই দিতে পারে। আমরা যদি ভূমি আর লম্বটা যদি বার করতে পারি, এটা আমার লম্ব, আর এটা একমাত্র 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রেই হবে, অন্য ক্ষেত্রে হবে না। ঠিক আছে, 90 ডিগ্রি যখন অ্যাঙ্গেল তৈরি হবে দেখতে হবে, তখনই একমাত্র হবে। যখনই কোনো অঙ্কে বলবে 90 ডিগ্রি, তখনই একমাত্র এটা করা যাবে। তো 2r মানে হচ্ছে 4r স্কোয়ার, আর পাই স্কোয়ার আর আর স্কোয়ার। ঠিক আছে, তো এবার আমি কি করব, আর স্কোয়ার যদি কমন নিই, আচ্ছা রুট করে দিই, এটা হচ্ছে রুট। আমি যদি পাই আর স্কোয়ার যদি কমন নিই, তাহলে কি পড়ে থাকছে, 4 প্লাস পাই স্কোয়ার, 4 প্লাস পাই স্কোয়ার পড়ে থাকছে। তো আর স্কোয়ার যদি কমন নিই, 4 প্লাস পাই স্কোয়ার, অতিভুজ, এটা অতিভুজ লিখে দিচ্ছি না, ডট ডট করে। তাহলে হচ্ছে আর স্কোয়ার, আর এই রুট কেটে গেল, আর এই রুটটা তো এখানে থেকে গেল, তাহলে আর রুট 4 প্লাস পাই স্কোয়ার, এটা অতিভুজ। তাহলে আমার ডিসপ্লেসমেন্ট কত হলো, ডিসপ্লেসমেন্ট হয়ে গেল আর 4 প্লাস পাই স্কোয়ার, আর 4 প্লাস পাই স্কোয়ার, এটা আমার হলো ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এটা আমার হাফ চক্কর কাটলো। যখন আমার 1.5 চক্কর কাটবে, হাফ চক্কর আমার পাই আর হলো, তাহলে আরো 1 চক্কর তো বাড়বে, 1.5 চক্কর, মানে আরো 1 চক্কর বাড়বে, মানে বি এখানেই ছিল, আবার এখানেই চলে এলো বিটা, বি এখানে ছিল, আবার 1 চক্কর যদি হবে পুরোটা, তখন বি তো ফের এখানেই আসবে, তাই না? তখন বিটা এখানে, তখন বি ফের এখানে, তখন সেক্ষেত্রে কি হবে, হাফ চক্করে পাই আর বৃত্ত একটা পুরো পরিধি, মানে এর সাথে 2 পাই আর যোগ করে দেবো, তাহলে আমার কি বেরোবে, ডিস্টেন্স বার হবে, ডিস্টেন্স 3 পাই আর হচ্ছে ডিস্টেন্স বার হয়ে গেল। এইবারে যদি কখনো যদি বর্গক্ষেত্রে থাকে, তখন আমার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কি হবে, তখন আমার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কি হবে, এটা ঘনক, এটা ঘনক আছে, এই ঘনকের ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কি হবে। ঘনকের ডিস্টেন্স, ঘন যদি এখান থেকে চালু করে দেয়, স্টার্ট করে, তো ঘনকের ডিস্টেন্স কি হবে, ঘনকের ডিস্টেন্স হচ্ছে আমার, যেটা ঘনকের পরিসীমা হবে সেটাই। কি করে, তো এটা যদি এ হয়, এটা যদি আমার এ হয়, এটা যদি এ হয়, এটা যদি আমার এ হয়, আর এটা যদি এ হয়, তাহলে হচ্ছে 3a হচ্ছে ডিস্টেন্স, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স। ঠিক আছে, এই যে যাচ্ছে, এই যে যাচ্ছে, এই যে যাচ্ছে, এখানে বি পয়েন্ট 3a। এবার হচ্ছে ডিসপ্লেসমেন্ট কি হবে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের রুলস হচ্ছে √3 ইন্টু এ, এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এটাই আমার এর ভ্যালু যাই দিক না কেন এর জায়গায় বসিয়ে দেবো, আর ডিস্টেন্সের ভ্যালু যাই দিক না কেন, এর ভ্যালু যাই দিক না কেন, এখান থেকে আমি ডিস্টেন্স পেয়ে যাবো, এটা ডিস্টেন্স মানে বাহুর দৈর্ঘ্য যদি বলে দেয়, আর এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, কর্ণের দৈর্ঘ্য, ডিসপ্লেসমেন্ট, এই যে কর্ণের দৈর্ঘ্য। আর কর্ণের দৈর্ঘ্য দিয়ে রেলের পরীক্ষায় অঙ্ক আসে, এবছর এই বছরে এলপিতে দিয়েছে। কর্ণের দৈর্ঘ্য থেকে আমরা হচ্ছে ভ্যালু পেয়ে যাব, এর মান পেয়ে যাব, তো সেখান থেকে আমরা ক্ষেত্রফল বার করতে পারবো। তো এই হলো আমার, এখান থেকে মনে হয় না আর কোনো অসুবিধা হবে। এইবার আমি একটু গ্রাফ দেখে নিই। গ্রাফটা কি, ডিস্টেন্স অ্যান্ড টাইমের গ্রাফ। ইউনিফর্মে কি হবে আর নন ইউনিফর্মে কি হবে, ইউনিফর্ম মোশন আর নন ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশনসে কি হবে, নন ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশনসে ডিস্টেন্স এন্ড টাইম, ইউনিফর্ম মোশনসে ডিস্টেন্স এন্ড টাইম কি হবে, ইউনিফর্ম মোশনসে ডিস্টেন্স এন্ড টাইম হচ্ছে ইউনিফর্ম মোশনস। ঠিক আছে, ডিস্টেন্স এন্ড টাইম কি হবে, গ্রাফটা হবে ডিস্টেন্স, এটা টাইম, এটা ইউনিফর্ম মোশনস, আর এটা হচ্ছে নন ইউনিফর্ম মোশনস।
of motions. ইউনিফর্ম মোশনসে ডিস্টেন্সের সাথে সাথে টাইমটা মানে সেম থাকবে একদম, ডিস্টেন্সের সাথে সাথে একদম। আর নন ইউনিফর্ম মোশনসে কি হবে, গ্রাফটা কিরকম হবে, নন ইউনিফর্ম মোশনসে গ্রাফ হবে এরকম, ডিস্টেন্স উপরে টাইম নিচ্ছে। পরীক্ষায় দিতে পারে নন ইউনিফর্ম মোশনসে গ্রাফ কেমন। কারণ আমি এটা শর্টকাটে বোঝালাম, কারণ ইউনিফর্ম মোশন নন ইউনিফর্ম মোশন বোঝাতে গেলে এখন আরো অনেকক্ষণ টাইম লাগবে। তো আমাদের মেন যে স্পিড ভেলোসিটি যে মোশনের যে আসলটা যেটা দিয়ে আমরা ম্যাথ আসবে, তো সেগুলো করানো হবে না। তো ওই জন্য আমি এটা বুঝিয়ে দিলাম যে ডিস্টেন্স অ্যান্ড টাইম, এটা হচ্ছে ইউনিফর্ম মোশন আর নন ইউনিফর্ম মোশন। এবার আমরা আসবো কোথায়, ভেলোসিটি। ভেলোসিটি বার করার নিয়ম মানে বেগ বার করার নিয়ম হচ্ছে, একটা গাড়ি ট্রেন 20 মিটার পার ঘন্টায় যাচ্ছে, ওই 45 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, মানে 1 ঘন্টা সে 45 কিলোমিটার যাচ্ছে। মানে হলো একটি ট্রেন 1 ঘন্টায় কত যাচ্ছে, 45 কিমি। ঠিক আছে, তাহলে হচ্ছে ট্রেনের স্পিড কত বলছে, 45 কিমি পার আওয়ার। মানে 1 ঘন্টায় সে ট্রেনটি হচ্ছে ক্যানিং থেকে শিয়ালদা যাচ্ছে, 1 ঘন্টায় ট্রেনটি ক্যানিং থেকে শিয়ালদা 1 ঘন্টায় যাচ্ছে। তো স্পিড হচ্ছে এই 45 কিলোমিটার, আর ক্যানিং থেকে শিয়ালদা পর্যন্ত সত্যি দূরত্ব প্রায় 45 কিমি। এটা ক্যানিং, এটা হচ্ছে শিয়ালদা। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিস্টেন্স কত হচ্ছে 45 কিমি, ডিস্টেন্স 45 কিমি। এই 45 কিমি ডিস্টেন্স ট্রেনটি কতক্ষণে কভার করছে, 1 ঘন্টায়। তাহলে এই যে 1 ঘন্টা যখন কভার করছে তখন স্পিড কি হচ্ছে, স্পিড হচ্ছে দূরত্ব, আর এটা ভাগ বলেছি, এটা কিলোমিটার পার আওয়ার মানে 1 ঘন্টায়। তো স্পিড হচ্ছে ডিস্টেন্স ভাগ টাইম, এটা হচ্ছে আমার স্পিড। ডিস্টেন্স ভাগ টাইম, এটা হচ্ছে আমার স্পিড। তো এই স্পিড যখন হচ্ছে, স্পিডটাকে কি বলবে, এটা তো আমরা ম্যাথে স্পিড বলি, আর ফিজিক্সে বহুত মানে সায়েন্সে কি বলবে, ভেলোসিটি। এটার নাম হচ্ছে ভেলোসিটি। যাকে আমরা কি দিয়ে চিন্তা করবো, ভি দিয়ে। ডিস্টেন্স মানে হচ্ছে কতটা কভার করছে ডিস্টেন্স, আর টাইমটাকে, ডিস্টেন্সটাকে আমি এস ধরতে পারি আর টাইমটাকে আমি টি ধরবো। তাহলে হচ্ছে ডিস্টেন্স এস, অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা আর সরণ এই দুটো সমান। তাহলে হচ্ছে ভেলোসিটি আমার কি বেরোলো, ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। কি বেরোলো, এস বাই টি। আমি এবার অ্যাঙ্গুলার ভেলোসিটি কিভাবে বার করবো, অ্যাঙ্গুলার ভেলোসিটি কিভাবে বার করবো, এটা হচ্ছে আমার এমনি নর্মাল সরল রেখায় যাচ্ছে। অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করবো কি করে, অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে তোমার যখন কোনো বৃত্ত আছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে হচ্ছে রয়েছে, টাইম নিচ্ছে, মানে এইখান থেকে যাত্রা শুরু করলে এই পর্যন্ত এলো থিটা ডিগ্রি অ্যাঙ্গেল। তো সেক্ষেত্রে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হবে, এই পর্যন্ত এলো, বি পয়েন্ট পর্যন্ত এলো, টাইমটা কত নিল, টাইম নিল আমার টি সময় টাইম নিল। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হবে, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে ওমেগা, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়ালস টু অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়ালস টু, সরি এটা আমি ওমেগা লিখে দিই, ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি। থিটাটা এক্ষেত্রে কি হলো, সরল রেখা যাচ্ছে, এটাতে অ্যাঙ্গেল করে আসছে, তো ওই জন্য বৃত্তের ক্ষেত্রে থিটা বাই টি হলো। এইবারে 360 ডিগ্রি যদি
অ্যাঙ্গুলার হবে, ঠিক আছে, তখন সেক্ষেত্রে হচ্ছে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে, মানে একটা বৃত্ত আছে, ঠিক আছে, তো বৃত্তটা হচ্ছে এই যে সার্কেল এখান থেকে চালু হলো, এখান থেকে চালু হলো, এখান থেকে চালু হলো, এই এতে পয়েন্ট আছে, এখান থেকে গিয়ে আবার এই জায়গাটায় এলো, মানে সে 360 ডিগ্রি কভার করছে, তখন তার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে, তো আমার এই পর্যন্ত আসলে 90 ডিগ্রি হতো, এই পর্যন্ত 180 ডিগ্রি, 270, আর এটা 360, 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90, চারটে ভাগ করেছে, 270 360, তো সেক্ষেত্রে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হবে, সেক্ষেত্রে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে হচ্ছে ওমেগা ইকুয়ালস টু থিটা মানে কত, 360। এবার 360 ডিগ্রি সমান কত, 360 ডিগ্রি সমান হচ্ছে একটা পুরো বৃত্তের পরিধি কভার করছে, তো একটা বৃত্তের পুরো পরিধি কভার করছে, তো 360টাকে আমি হচ্ছে 360 বাই টি, 360 বাই টি, তো অ্যাঙ্গুলার ভেলোসিটি 360 বাই টি, 360 বাই যখন টি হচ্ছে, তাহলে 360টাকে আমি কি করব 360টাকে আমি করব যেটা 2 গুণ 180 লিখতে পারি, বাই টি করতে পারি, তাহলে 180 মানে কত, 180 মানে হচ্ছে 2 গুণ 180 মানে হচ্ছে 2 পাই বাই টি, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি আমার কত হয়ে গেল এক্ষেত্রে, 2 পাই বাই টি হয়ে গেল, অ্যাঙ্গুলার ভেলোসিটি 360 ডিগ্রি ক্ষেত্রে 2 পাই বাই টি। এবার হচ্ছে আর একটা প্রশ্ন দেয়, যেটা হচ্ছে 1 ডিগ্রি অক্ষাংশ যেতে গেলে কত কিমি কভার করতে হয়, 1 ডিগ্রি অক্ষাংশ যেতে গেলে কত কিমি কভার করতে হয়, 1 ডিগ্রি অক্ষাংশ এমসিকিউতে দিতে পারে, অক্ষাংশ যেতে গেলে কত কিমি কভার করতে হয়, অক্ষাংশ যেতে গেলে 111 কিমি কভার করতে হয়, 111 কিমি কভার করতে হয়, তাহলে যদি আমার 180 ডিগ্রি কভার করতে হয় তাহলে কত হবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল যদি যেতে হয় তাহলে কত কিমি কভার করতে হবে, 180 ডিগ্রি যদি যায় 111 গুণ 180, এত কিলোমিটার কভার করতে হবে, ঠিক আছে। এবার আবার আমাদের এতে আছে, ক্লকে আছে 1 ডিগ্রি সমান কত মিনিট, তো 1 ডিগ্রি সমান 6 মিনিট, 1 ডিগ্রি সমান 6 মিনিট, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, এবার আমরা হচ্ছে সময়ের যেটা আছে, মানে আমরা মিনিটের কাটার সাথে সেকেন্ডের কাটা তে এদের হচ্ছে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি এদের অনুপাতটা বার করি, মিনিটের কাটার সাথে সেকেন্ডের কাটা, একটা মিনিটের কাটা মিনিটের কাটা অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, মিনিটের কাটার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে, 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড, আর আমি বলেছি যে একটা ঘড়ি পুরোটাই ঘুরছে, তাই তো 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, একটা ঘড়ি পুরোটাই ঘুরছে, তাহলে সেক্ষেত্রে পুরোটা আমার 360 ডিগ্রি ঘুরছে, তাহলে সেক্ষেত্রে আমার আগে আমার 360 ডিগ্রি আর অ্যাঙ্গুলার ভেলোসিটি কত ছিল, 2 পাই বাই টি, তো আমার হচ্ছে 2 পাই, টাইম কত বলেছি, 1 ঘন্টায় কত সেকেন্ড, 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড, আর মিনিট 60 মিনিট, তা আমি মিনিটের কাটার সাথে সেকেন্ডের কাটার হচ্ছে যেহেতু আমি রেশিও বার করব, তো সেক্ষেত্রে আমার সব রাশিগুলোকে একদিকেই নিয়ে আসতে হবে,
যে মিনিটটাকে এই সেকেন্ডে নিয়ে আসতে হবে, আর ঘন্টাটাকে সবকিছু সবসময় ছোট ইউনিটে নিয়ে আসবো, সেকেন্ডে নিয়ে আসবো। তো 1 ঘন্টার সময় কত হয়? 3600 সেকেন্ড। তো 2 দিয়ে কাটলাম, তাহলে কত হলো? π/1800। π/1800। আর সেকেন্ডের কাটার ক্ষেত্রে কি হবে? সেকেন্ডের কাটা, সেকেন্ডের অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে? 2π। 1 মিনিট সমান কত সেকেন্ড? 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো π/30। তো দুজন অনুপাত করব, যেটা হবে সেটা, মানে দুজন অনুপাত করলে হবে 6:1। 6:1। এইবারে আমি তো ভেলোসিটি স্পিডটা বার করলাম। এইবার হচ্ছে আমরা দেখব কি, যে কখনো মাঝে মাঝে ট্রেনটা ক্যানিং থেকে যখন শিয়ালদা যাচ্ছে, তালদি প্ল্যাটফর্ম গেল, একটু গতিটা স্লো করলো, আবার ফের গতি বাড়ালো, বেদবাড়িয়া গেল, গতি বাড়ালো, ঘুটিয়ারি গেল, আবার ফের ফার্স্টে যখন ট্রেনটা চলছে, চলতে চলতে যখন থামার সময় আসছে তখন সে তার স্পিড কমিয়ে দিচ্ছে। আর যখন যাচ্ছে ট্রেনটা, তো ক্যানিং থেকে শিয়ালদা পর্যন্ত যাচ্ছে, এই পর্যন্ত শিয়ালদা, তো যখন হচ্ছে সে, আমি যেখানে গতি কমছে সেখানে হচ্ছে আমি ব্ল্যাক ইউজ করছি, ঠিক আছে। তো তালদি পর্যন্ত এলো, গতিটা কমালো, ঠিক আছে। আবার ফের গতি বাড়ালো, গতি বাড়িয়ে বেদবাড়িয়া পর্যন্ত এলো, আবার ফের গতি বাড়ালো, সোনারপুর চলে গেল, ঠিক আছে। গতি এগুলো সব কমালো, গতি কমালো, ব্ল্যাক হচ্ছে ইউজ করছি গতি কমানোর জন্য। আর এইবারে যখন সে তালদি গেল, তালদি যখন থামছে ট্রেনটা, তখন কি হচ্ছে? যখন তালদি থামছে ট্রেনটা, তখন তার গতি কমে গেল। আর যখন ফের আবার ট্রেনটা চালু হচ্ছে, তখন ফের যখন ট্রেনটা চালু হবে, তখন তো সে তার আবার ফের গতি বাড়াবে, তো তখন তো সে তো ফের গতিটা নিজের গতি বাড়াবে। তো এর ভেতরে আমি কেন কালো কালি ইউজ করছি আর নীল কালি ইউজ করছি বোঝানোর জন্য। এটা হচ্ছে গতি বাড়ানো, ফের ট্রেনটা গতি বাড়াচ্ছে, চললো, ফের চললো, ফের চললো। ফের চললো। এই যে ট্রেনটা গতি যখন কমাচ্ছে বাড়াচ্ছে, কমাচ্ছে বাড়াচ্ছে, এইটাকে বলা হয় ত্বরণ অথবা মন্দন, ঠিক আছে। ইংলিশে বলে অ্যাসিলারেশন। যখন গতি কমাচ্ছে, মানে গতি চলতে চলতে ট্রেনটা গতি কমিয়ে দিল তাল দিতে সময়, যখন ট্রেনটি গতি কমাচ্ছে, when train reduce speed, then it is called reduce or increase speed, then it's called accelerations. এটাকে আমি কি দিয়ে চিন্তা করব? এ দিয়ে, অ্যাসিলারেশন। মানে যখন ট্রেনটা আর গতি কমাচ্ছে বা বাড়াচ্ছে, তখন তাকে অ্যাসিলারেশন বলবো। এর ভেতরে আমি লাল কালি আর নীল কালি কালো কালি করার কারণটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি আর ইনিশিয়াল ভেলোসিটি জানার জন্য। ফাইনাল ভেলোসিটি যখন কোনো বস্তু আমাদের চোখের সামনে চালু হলো, তখন আমরা সেই বস্তুটা ইনিশিয়াল এটা বলতে পারবো। সাপোজ ভাবো এইটা আমার তালদি প্ল্যাটফর্ম, এটা ক্যানিং, তালদি, ঘুটিয়ারি, ঘুটিয়ারির বানানটা অনেক বড়, আমরা পিয়ালি লিখে দিই, পিয়ালি, ঠিক আছে। আর এটা কি দেবো? সোনারপুর।
ঠিক আছে। তো যখন একটা ব্যক্তি টালিতে দাঁড়িয়ে আছে, এখানে একজন ব্যক্তি টালিতে দাঁড়িয়ে আছে, তো এই ব্যক্তি যখন ট্রেনটা ক্যানিং থেকে আসছে, তো এই ব্যক্তি তার ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু জানে না, মানে ট্রেনটা কত চালু হয়েছে। ইনিশিয়াল ভেলোসিটিটা কোনটা? দুটো ভেলোসিটি একটা আছে, একটা ফাইনাল ভেলোসিটি আর একটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটিকে আমি ইউ দিয়ে চিহ্নিত করবো, আর ফাইনাল ভেলোসিটিকে আমি ভি দিয়ে চিহ্নিত করবো। ঠিক আছে, কেন আসছি তো ইনিশিয়াল ভেলোসিটি আমার ইউ আর ফাইনাল ভেলোসিটি ভি। এই ব্যক্তি যখন ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, সে কিন্তু ট্রেনটা কোথা দিয়ে চালু হয়েছে, কি হয়েছে জানে না, মানে কত স্পিডে চালু হয়েছে, মানে সে তার ইনিশিয়াল ভেলোসিটি জানে না। মানে ইনিশিয়াল ভেলোসিটি যখন ট্রেনটা ক্যানিং থেকে ছাড়ছে, যে গতিবেগে ছাড়ছে, সেটা হচ্ছে তার ইনিশিয়াল ভেলোসিটি। আর ফাইনাল ভেলোসিটি মানে ট্রেনটা ক্যানিং থেকে ছেড়ে এইখানে এসে থামছে, সেটা হচ্ছে ট্রেনটার ফাইনাল ভেলোসিটি, মানে লাস্ট স্টেজে থামছে। ট্রেনটা চলতে এখানে থামলো, ট্রেনটা তার ইনিশিয়াল ভেলোসিটি জানে না, লোকটা তার ইনিশিয়াল ভেলোসিটি জানে না, কিন্তু লোকটা কি দেখলো, ফাইনাল ভেলোসিটি কত হচ্ছে সেটা বলতে পারে লোকটা। এই ট্রেনটা যেই এখানে এসে থামবে, তখন যে ট্রেনটা যে এখানে এসে থামলো, তো এর ফাইনাল ভেলোসিটিটা ট্রেনটা বলতে পারবে এই লোকটা। আবার যখন এই লোকটার সামনে দিয়ে যখন ফের আবার ট্রেনটা চালু করলো পিয়ালি গেল, ট্রেনটা চালু করে এখন পিয়ালি করলো, তখন লোকটা কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি, এবার লোক থেমে যাওয়ার পরে লোকটা কিন্তু আবার ফের ইনিশিয়াল ভেলোসিটি বলতে পারবে এবারে, কারণ লোকটা এবার ট্রেনটায় উঠে পরে লোকটা দেখলো হ্যাঁ ট্রেনটা এত গতিবেগে চালু হচ্ছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি লোকটা বলতে পারবে। ঠিক আছে, আবার এখানে এসে থামলো, ট্রেনটা এখানে এসে থামলো, সেক্ষেত্রেও লোকটা কিন্তু এবার ফাইনাল ভেলোসিটিও বলতে পারবে। কিন্তু এই পিয়ালিতে থাকা লোক যখন ট্রেনে উঠবে, তখন কিন্তু সে তার ফাইনাল ভেলোসিটিই বলতে পারবে, ইনিশিয়াল ভেলোসিটিও বলতে পারবে। ট্রেনের মধ্যে থাকাকালীন এর মধ্যে যে ব্যক্তি থাকবে সেই একমাত্র তার ট্রেনের ইনিশিয়াল গতিবেগ বলতে পারবে। আচ্ছা, বুঝতে পেরেছে? এইবারে এই লোকটা যখন দাঁড়িয়ে আছে, তো এই ট্রেনটা একটা গতিবেগে আস্তে আস্তে এখানে থেমে গেল, তার মানে ট্রেনটার ফাইনাল ভেলোসিটি কত হলো? 0। লোকটার ফাইনাল ভেলোসিটি কত হলো? 0। এইবার লোকটা যখন ট্রেনে উঠে ফের যখন চালু হলো, তখন ইনিশিয়াল ভেলোসিটি কত হলো? 0। লোকটার ইনিশিয়াল ভেলোসিটি 0। এইবারে এই যে এইখান থেকে সোনার পর্যন্ত গেল ট্রেনটা একটা বিভিন্ন রকম গতিবেগ নিয়ে, কখনো কমছে কখনো বাড়ছে। তো সেক্ষেত্রে আমার কি হবে? অ্যাসিলারেশন হবে। এবার অ্যাসিলারেশন বার করার নিয়ম হচ্ছে কি? অ্যাসিলারেশন বার করার নিয়ম A is equal to V minus U by T। প্রশ্নটা আসবে ভিটা কি? ভি হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটির মান সবসময় জন্য বেশি, আর ইনিশিয়াল ভেলোসিটি যখন চালু হচ্ছে তখন তার মান কম হয়। ঠিক আছে, যখন ট্রেনটা চালু হচ্ছে তখন সে ভাবো 0 কিমি/আওয়ারে চালু হচ্ছে, আর যখন সে থামবে তার আগে তো একটা গতিবেগ থাকে, ট্রেনটা পুরোপুরি থেমে যায় না, একটুই চলন্ত অবস্থা থাকে, সেটা হচ্ছে গতিশীলতার জন্য। তো তার তো একটা নির্দিষ্ট গতি থাকবে, তো 10 কিমি/আওয়ার। তো ভি হচ্ছে আমার 10, ই হচ্ছে 0, আর টাইম মানে সময়। এইবারে ট্রেনটা 5 সেকেন্ড অন্তর অন্তর বা 10 সেকেন্ড অন্তর অন্তর ট্রেনটা তার নিজের গতি চেঞ্জ করছে। 5 সেকেন্ড অন্তর ট্রেনটা তার নিজের গতি চেঞ্জ করছে। তখন আমার তাহলে ভি কত হলো? ভি 10, ইউ 0, মানে 10/t, মানে 5 সেকেন্ড অন্তর
মানে 5 সেকেন্ড পর পর ট্রেনটা নিজের গতি চেঞ্জ করছে। কত কিমি করে চেঞ্জ করছে? 10 কিমি পার আওয়ার করে চেঞ্জ করছে। তাহলে 5/2 মানে 2 কিমি, 2 কিমি সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, 2 কিমি সরি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সবসময় ছোট একক ইউজ করতে হয়, 10 মিটার। যাই হোক, আমি এটা করবো এখনো। তো ফাইনাল ভেলোসিটি আর ইনিশিয়াল ভেলোসিটি আমরা বুঝে গেছি। তো আমরা এবার আমরা ধীরে ধীরে ম্যাথের দিকে এগোবো, কারণ এই চ্যাপ্টারে ম্যাথই আসবে। এই চ্যাপ্টার থেকে শুধু রেলের পরীক্ষায় যদি আসে তাহলে ম্যাথই আসবে। আর আমরা একটু গ্রাফটা একটু দেখে নেবো ভেলোসিটি টাইমের ক্ষেত্রে। আগে ভেলোসিটি টাইমের ক্ষেত্রে আমরা একটু গ্রাফটা দেখে নিই, তারপরে আমরা ম্যাথের দিকে এগোবো। ভেলোসিটিতেও সেম, একটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, একটা হচ্ছে নন ইউনিফর্ম ভেলোসিটি। ঠিক আছে, তো কি হবে, সরি ভেলোসিটি আর অ্যাসিলারেশন। ভেলোসিটি একটা হচ্ছে, ভেলোসিটির ক্ষেত্রে হচ্ছে ভেলোসিটি আর অ্যাসিলারেশনের ক্ষেত্রে আমরা দেখবো। ভেলোসিটি আর অ্যাসিলারেশনস, এটা হচ্ছে ভেলোসিটি মানে ইউনিফর্ম মোশনস এর ক্ষেত্রে, ইউনিফর্ম মোশনস। ভেলোসিটি এটা হচ্ছে অ্যাসিলারেশনস, মানে অ্যাসিলারেশনস এর ভেলোসিটি হয়ে গেল উপরে, এটা হচ্ছে টাইম, এটা ইউনিফর্ম অ্যাসিলারেশনস এর ক্ষেত্রে। ইউনিফর্ম, যদি প্রশ্ন দেয় ইউনিফর্ম অ্যাসিলারেশনে কোন দুটো গ্রাফ থাকবে, ভেলোসিটি আর টাইম। ভেলোসিটি আর টাইম, তো কি হবে ইউনিফর্মের ক্ষেত্রে সোজা এরকম, আর নন ইউনিফর্মের ক্ষেত্রে সেম আমি কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেম, নন ইউনিফর্মের ক্ষেত্রে সেম। তো এইবার আমরা দেখব, এবার আমরা কিছু রুলস দেখব। তো আমি ফাইনাল ভেলোসিটি বলে দিলাম, আর ইনিশিয়াল ভেলোসিটি বোঝালাম, অ্যাসিলারেশন বোঝালাম। তো আমি একটু রুলস এবার দেখবো, রুলস দিয়ে কিছু অঙ্ক করবো। রুলস দিয়ে অঙ্ক করব, সেটা হচ্ছে আমি আগে সূত্রটা লিখে নিই। ফাইনাল ভেলোসিটি মানে ভি, এক নম্বর সূত্র, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, সরি এফ দেবো না, এটা এ দেবো, কারণ এফ দিয়ে আমরা কিছুক্ষণ আমরা ওয়ার্ক অ্যান্ড এফটা দিয়ে ওয়ার্ক ফোর্স কাজে লাগবে, ওই জন্য এফ দেবো না, তো এ দেবো। তো ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, অ্যাসিলারেশন, নির্ধারণ। ঠিক আছে, তাহলে সেই ভি মাইনাস ইউ, ইউটা এপারে চলে গেলে ভি মাইনাস ইউ, আর এই অ্যাসিলারেশন বার করতে গেলে টি, মানে দেখি দিই ভি মাইনাস ইউ অ্যাসিলারেশন বার করবো, তো এটি রয়ে গেল। তো ফের আমি আবার কি করবো, ভি মাইনাস ইউ বাই একটি গুণ হিসাবে আছে, নিচে চলে গেল, ইকুয়ালস টু এ, অ্যাসিলারেশন বার করবো। তারপরে কি আছে, যখন আমরা ডিস্টেন্স সরণ, যখন আমরা ডিস্টেন্স বার করব, ঠিক আছে, তখন কি করব। আচ্ছা, ডিস্টেন্স আমরা কিভাবে মারতে পারি বলতো, যখন আমরা কোনো খেলার গ্রাউন্ড আছে, যে যারা পুলিশ সেই জন্য খাটছে, তো 400 মিটার করে ট্র্যাক বানাবে, বা 800 মিটার বা 200 মিটার ট্র্যাক বানাবে, তারা কি ফিতে দিয়ে মাপবে? ফিতে দিয়ে মাপতে অনেকক্ষণ টাইম লাগবে, সবসময় জন্য ওডোমিটার দিয়ে মাপবে। যখনই কখনো ইঞ্জিনিয়াররা যখন হচ্ছে কোনো রাস্তা মাপে, আর 2-3 কিলোমিটার রাস্তা ফিতে দিয়ে মাপবে, একবার নাম একবার উঠবে, ওডোমিটার দিয়েই মাপবে। ঠিক আছে, তো ওডোমিটার সবসময় জন্য ওডোমিটার দিয়ে আমরা হচ্ছে ডিস্টেন্স মাপি। ঠিক আছে, তো এবার হচ্ছে 2 নম্বর রুলস। 2 নম্বর রুলস হচ্ছে এস আমার ডিস্টেন্স, এস হচ্ছে কি ডিস্টেন্স, এবার যে ডিস্টেন্স বার করতে দেয়, এস ইজ ইকুয়াল টু ইউটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ
এ টি স্কোয়ার, হাফ অফ এস টি স্কোয়ার। ইউ মানে জানি আমরা, টি মানেও জানি, এ মানেও জানি অ্যাসিলেশন, আর টি মানেও জানি। কিন্তু যখন কখন এটা আমরা ইউজ করব, যখন আমরা হচ্ছে ডিস্টেন্স বার করতে দেবে। এইবারে যদি বলে যে ফাইনাল ভেলোসিটি বলে দিয়েছে কিন্তু আমার ইউ বলে দেয়নি বা অ্যাসিলেশন কোনো একটা কিছু বলে দেয়নি, তখন আমি এখান থেকে রুলস থেকে আগে আমার ফাইনাল ভেলোসিটি বলেছে, ইনিশিয়াল ভেলোসিটি বলেছে, আগে অ্যাসিলেশন বার করে নেব, তারপর এখানে পুট করব। এইবার যদি বলে দেয় আমাকে ফাইনাল ভেলোসিটি বলে দিয়েছে, ভি বলে দিয়েছে আমার, আর ইউটা বলে দেয়নি, তখন সেম প্রসেস, এখান থেকে আমি ইউর মানটা বার করে এখানে পুট করব, তাহলে আমি ডিস্টেন্স পেয়ে যাব। ঠিক আছে, আর একটা রুলস আছে যেটা হচ্ছে ভি স্কোয়ার ফাইনাল ভেলোসিটি ইউ স্কোয়ার প্লাস 2fs। এক্ষেত্রে কিন্তু আমার সময় বলে দেয়নি, এক্ষেত্রে আমার সময় বলে দেয়নি, এক্ষেত্রে ডিস্টেন্স বলে দিয়েছে। এক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স বলে দেবে, আমাকে ভেলোসিটি বার করতে হবে, ফাইনাল ভেলোসিটি বার করতে হবে। তো এই কটা রুলস দিয়ে আমার হচ্ছে অঙ্ক করতে হবে। তো আমি একটা অঙ্ক করি যেটা 1998 সালে ইউপিএসসিতে এসছে। এটা এই কোশ্চেনটা ইউপিএসসি 1998 এসেছিল, বলেছে যে আ বল ইজ ড্রপ ফ্রম দ্য টপ অফ এ হাই বিল্ডিং উইথ আ কনস্ট্যান্ট অ্যাসিলেশন অফ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, মানে একটা বল ছাদের উপর থেকে ফেলছে, একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা হচ্ছে এই যে ছাদের উপরে, এখানে হচ্ছে রিজু দাঁড়িয়ে আছে। রিজু কি করলো, নিচে হচ্ছে আসিফ দাঁড়িয়ে আছে, তো তাকে হচ্ছে বলটা দেবে, তো রিজু বলটা ছুঁড়ে ফেললো এখান থেকে নিচে, রিজু বল নিচে ছুঁড়ে ফেললো। তো আসিফকে যখন বলটা দেবে, ঠিক আছে, তো এটাই হচ্ছে বলেছে যে আ বল ইজ ড্রপ ফ্রম দ্য টপ অফ হাই বিল্ডিং, রিজু বলটা ছুটছে আসিফের দিকে আসবে, ঠিক আছে, বলেছে ফাইনাল ভেলোসিটি, হোয়াট উইল বি দ্য ফাইনাল ভেলোসিটি। মানে এইখানে বলটা যখন আসিফের কাছে এসে পৌঁছাবে, আসিফের কাছে যখন বলটা এসে পৌঁছালো, আসিফ কি বলবে, আসিফ তো ফাইনাল ভেলোসিটিটা বলতে পারবে, ইনিশিয়াল ভেলোসিটি বলতে পারবে, আসিফ তো ইনিশিয়াল ভেলোসিটি বলতে পারবে না। তা ইনিশিয়াল ভেলোসিটি কে বলতে পারবে, একমাত্র রিজু। রিজু কত ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে একমাত্র আসিফ ফাইনাল ভেলোসিটিটাই বলতে পারবে, তাই না? আসিফ হচ্ছে ফাইনাল ভেলোসিটিটাই একমাত্র বলতে পারবে, কারণ কি করে বলবে, তো তখন নিয়মটা হচ্ছে আমি বলেছি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, সরি এটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা রুলস। আসিফ কি বলছে, ফাইনাল ভেলোসিটিটা বলছে। আচ্ছা, যখন ওপর থেকে নিচে আসছে, বলটা তো রিজু ওপর দাঁড়িয়ে আছে, নিচে ছুটছে, তখন তো আমি ইউজ করলাম। আচ্ছা, যখন আসিফ যখন বলটা রিজুর দিকে ছুটবে তখন কি হবে, যখন বল উপরের দিকে ছুটছে তখন আমি এই রুলসটা ইউজ করব না, তখন কি রুলস ইউজ করব, তখন হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি ইউজ করব, তখন ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি যখন উপরের দিকে ছুটছে। ঠিক আছে, কারণ উপরের দিকে এই কারণে ছুটছে, কেন এ হচ্ছে, কারণ বলটা ভাবো একটা বল ছুটছে, মানে কোনো ঢিল বল উপরের দিকে ছোড়া হলো, তো একটা সময় পরে বলটা নিচ থেকে ছোড়া হওয়ার পরে এখান থেকে ছুড়লো, ছড়ে এবার এখানে আসলো, থেমে গেল, একটা সময় পরে বলটা কিন্তু থেমে গেল, মানে আস্তে আস্তে গতি কমছে 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 কমে এখানে একদম পুরো জিরোতে চলে এলো, তারপর বলটা কি হবে, তার গতি হারিয়ে ফেলবে, নিচে চলে আসবে, তাই না? তো এই জন্য যখন বল উপরের দিকে আসবে তখন হচ্ছে মাইনাস, আর যখন বল উপর থেকে নিচের দিকে ফেলবো তখন প্লাস। তো আমার ফাইনাল ভেলোসিটি তো আমি জানি না, ইনিশিয়াল ভেলোসিটি আমি 0, তো এই অসিলেশন কত, অ্যাসিলেশন 9.8, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ মানে 0, অ্যাসিলেশন 9.8 ইন্টু টি মানে 2 সেকেন্ড, তাহলে হচ্ছে কি হবে
8 দুগুণ 16 থাকে 19.6, v is equal to 9.6 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমার বেগের একক, ভেলোসিটি বেগের একক। আর এইটা হচ্ছে আমার অ্যাসিলারেশনের একক, অ্যাসিলারেশন একক। এই জায়গাটা সবসময় মাথায় রাখবে যে যখন বল উপর থেকে নিচের দিকে ছুটছে তখন আমার প্লাস এই চাইটা হবে, আর যখন নিচ থেকে আমি উপরের দিকে ছুটবো তখন ইউ মাইনাস এটি। ঠিক আছে, আমি আর একটা রুলস লিখতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ওইখানে আর একটু অ্যাড করে দিও। ডিস্টেন্স বার করার আর একটা নিয়ম আছে, এস ইজ ইকুয়াল টু 4 নম্বর রুলস, এস ইজ ইকুয়াল টু ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি প্লাস এ বাই 2, সরি, তো এ বাই 2 ইন্টু 2t মাইনাস 1, 2t মাইনাস 1। এই 4টে রুলস একটু মাথায় রেখে দিও। ঠিক আছে, 4টে রুলস একটু মাথায় রেখে দিও। তো এই হলো আমার হচ্ছে মোশনস, এই হলো আমার হচ্ছে মোশনসের হচ্ছে 4টে রুলস। এর সাথে এখন আছে নিউটনসের ফার্স্ট ল, সেকেন্ড ল, নিউটনস ল অফ মোশনস, নিউটন কী কী মোশনস করেছিল তো সেগুলো আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, তারপর ওর সাথে ফ্রিকশন আছে। ঠিক আছে, তো ওটা আমরা পরে করছি। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।